নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আর 13-14 মাস পরেই হচ্ছে এ রাজ্যে বিধানসভা নির্বাচন। মানে যদি ধরি যে 26-এর মার্চ মাসে ভোট ডিক্লেয়ার হবে, ওই 13-14 মাসের মাথায়। তো আগামী কিছুদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতারা নিশ্চিতভাবেই বলা যায়, সেটা নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, বা নতুন যিনি সভাপতি হবেন সামনে, তারা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করবেন নিশ্চিতভাবেই যে বাংলায় আবার 2026 আমরা ক্ষমতায় আসছি। এরকম হবে নিশ্চিন্তে আমি বলতে পারি। তো তৃণমূল মানে শাসক দল, মুখ্যমন্ত্রী এখন প্রশাসনকে চাঙ্গা করে এবছরটাতে প্রশাসনিক কাজকর্মকে আরো ত্বরান্বিত করে তিনি মানুষের পরিষেবা দেওয়ার কাজে অনেকটাই ব্যস্ত থাকবেন এবং সেটা চালিয়ে যাবেন, কারণ যেহেতু 1 বছরের বাদে বা 13-14 মাস বাদেই ভোট ঘোষণা হবে। এবং পাশাপাশি তৃণমূল দলীয় স্তরেও হচ্ছে বেশ কিছু রদবদল আনার কথা রয়েছে তাদের। তারা তাদের মতো করে যে কোমর বাঁধছে বা ঘুঁটি সাজাচ্ছে। পাশাপাশি প্রধান বিরোধী দল বিজেপির অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী, যাকে অনেক আশা ভরসা করে 2020-তে দলে আনা হয়েছিল। ডিসেম্বর মাসে শুভেন্দু যোগদান করেছিলেন। তো দেখা যাচ্ছে যে সামনে 13-14 মাসের মাথায় ভোট ডিক্লেয়ার হবে এবং নেতারা নিশ্চিতভাবেই বা রাজ্যের নেতারাও একটা রকম বাতাবরণ তৈরি করবে যে 26 আমরা ক্ষমতায় আসছি। তো সেরকম ভাবে কর্মীদের চাঙ্গা করার চেষ্টা হবে, মানুষের কাছে বার্তা দেওয়া হবে যে আমরাই ক্ষমতায় আসছি। তো সেইখানে দাঁড়িয়ে বিজেপির যে প্রধান মুখ এখন রাজ্যে, সেই শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতা, তো তাকে নিয়েই বা এখন দলে বেশি চর্চা এবং দলে ক্রমশ তিনি কোণঠাসা হচ্ছেন বেশ কিছু ঘটনাবলী সাপেক্ষে। তো সেই শুভেন্দু, যেটা জানা যাচ্ছে যে এত বড় বড় কথা বা মিডিয়ার সামনে অনেক কিছু বলা, শাসক দলের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে সবসময় মিডিয়া প্রচারে থাকা, এবং তিনি মুভও করেন বেশি, এটা তৃণমূল নেতারাও স্বীকার করেন। কুণাল ঘোষও সম্প্রতি সেটা বলেছেন যে বিজেপি দলে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুই হচ্ছে, যদি শতাংশের হিসেবে ধরা হয়, 70-80%, বা বাকিরা সুকান্ত মজুমদাররা সেটা মেরে কেটে 30-40। তো এরকম তিনিও মার্কিং করেছেন। তো এখন সেই শুভেন্দুই বঙ্গ বিজেপিতে ক্রমশ কোণঠাসা হচ্ছে বলেন খবর। কারণ হচ্ছে, আপনারা জানেন যে 21-এর ঠিক ভোটের 3 মাস আগে শুভেন্দু অধিকারী জয়েন করেছিলেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতারা ভেবেছিলেন যে তিনি হয়তো জয়েন করাতে তৃণমূলকে একটা বড় আঘাত দেওয়া যাবে এবং শুভেন্দুকে দেখে আরো অনেক তৃণমূল নেতা বিজেপিতে জয়েন করবেন, এরকম একটা আশা ভরসা নিয়ে শুভেন্দুকে জয়েন করানো হয়েছিল। কিন্তু 21-এর ভোটে পর্যুদস্ত হওয়ার পরে তারপরও বিজেপি নেতারা, দিল্লির নেতারা আশা ছাড়েননি। তারা শুভেন্দুকে পূর্ণ ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু যেটা বিজেপি দলীয় সূত্রে খবর, শুভেন্দু বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই হচ্ছে বিধায়কদের সঙ্গে তার একটা সম্পর্ক খারাপ হতে থাকে। কারণ অনেক বিধায়কেরই অভিযোগ ছিলেন যে শুভেন্দু অধিকারী তাদের ফোন ধরেন না, তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো ব্যক্তিগত আলাপচারিতায় যেতে পারেন না, কোনো সমস্যার কথা বলতে পারেন না। কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলো, বিজেপির যারা এমএলএ হয়ে জিতে এসেছিলেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা এবং পরিষদীয় বিষয়ে অভিজ্ঞতা অনেকটাই কম ছিল। কারণ শুভেন্দু একটা ভাব দেখাতেন যে তিনি 2বারের এমপি, 3বারের এমএলএ, রাজনৈতিক অভিজ্ঞতা, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তৃণমূল শাসক দলে তিনি মন্ত্রী ছিলেন, 2বার এমপি হয়েছেন, তমলুক থেকে 3বার এমএলএ হয়েছেন। তো এই একটা ব্যাপার যে আর যারা এসছে তারা সবাই নবাগত, এরকম একটা ব্যাপার। এবং শুভেন্দু একটা ওই এমএলএদের মধ্যে একটা গোষ্ঠী তৈরি করেছিলেন বলে অভিযোগ, যে তার যারা পছন্দের লোক, তিনি যাকে পছন্দ করেন, তো সেরকম এই পছন্দের লোক নিয়ে হচ্ছে বাকিরা ব্রাত্য থেকে গিয়েছে, তাদের একটা ক্ষোভ অভিযোগ ছিল। আর তারা বিরোধী দলনেতার সঙ্গে সেইভাবে রাজনীতির বিষয়ে বা তাদের কোনো সমস্যার বিষয়ে তারা কথা বলতে পারেন, এরকম একটা ডিভিশন তাদের মধ্যে তৈরি হয়েছিল। পরে যেটা দেখা গেল, এটা আরো প্রকট হলো, সেটা হলো যে যখন শুভেন্দু দলে যোগদান করেছিলেন, দিলীপ ঘোষ সভাপতি ছিলেন, কিন্তু তখন একটা গলায় গলায় ভাব থাকলো। দিলীপ ঘোষ ছেড়ে দেওয়ার পরে সুকান্ত মজুমদার সভাপতি হলেন এবং শুভেন্দু অধিকারী, একটা পরিষ্কার দেখা গেল যে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের সঙ্গে একটা দূরত্ব তার তৈরি হলো, একটা ঠান্ডা লড়াইও তৈরি হলো। এবং বারে বারেই সেটা দেখা গেছে, শুভেন্দু বিধানসভায় দিলীপ ঘোষ এলে শুভেন্দু বেরিয়ে যেতেন, তার সঙ্গে মুখোমুখি যাতে না হতে হয়, এবং সুকান্ত মজুমদার বিধানসভায় এলে কোনো কারণে শুভেন্দু খবর পেলে তিনি বেরিয়ে যেতেন, যাতে সুকান্তর মুখোমুখি হতে না হয়। এরকম একটা তাদের থেকে একটা দূরত্ব রাখা, এইসব জিনিসগুলো তিনি চালিয়েছেন, যার ফলে বরাবরই বিজেপিতে আলোচনা হয়েছিল যে বিজেপিতে 3 মাথা 3 দিকে চলে যাচ্ছে। তো শুভেন্দু
এইগুলো করার পাশাপাশি যেটা পরবর্তীকালে করা শুরু করলেন, যে বিজেপি কোনো দলীয় বৈঠকে তিনি যেতে চাইছিলেন বা যাচ্ছিলেন না। তিনি দেখাতেন যে তিনি তার মতো কর্মসূচিতে রয়েছেন, বৈঠক টৈঠক সবে তার পোষায় না, এরকম একটা ভাব তিনি দেখাতেন। বা কাদের সঙ্গে বসে বৈঠক করবো, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কি কি আর তা মানে আলোচনা শুনবো। তো এইসব হতে হতে দলের অন্য নেতারা যারা আছেন, যারা শুভেন্দু অনুগামী নন, তারাও ক্রমশ হচ্ছে তাদের মধ্যে একটা ক্ষোভ সঞ্চারিত হলো। যে ক্ষোভের বহিঃপ্রকাশ হলো সুকান্ত মজুমদারের কথায়, কিছুদিন আগে তিনি একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি রাজ্য নেতারা বসেছিলেন দলের 3 কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে। সেই বৈঠকেও যখন শুভেন্দু এলেন না হচ্ছে, তখন সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে প্রকাশ্যেই বলে দিলেন যে তিনি বৈঠকে আসতে কমফোর্ট ফিল করেন না, তাই তাকে ডাকা হয় না। তিনি এই আজকের বৈঠকে না, অনেক বৈঠকে তিনি আসেন না, তাকে পরবর্তীকালে সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া হয়। তো সুকান্ত এটা বলার পরে স্বভাবতই শুভেন্দুর ঘোষা হয়েছে, পাবলিকলি সুকান্ত মজুমদার এটা বলে ফেলেছেন। এবং শুভেন্দু পরবর্তীকালে যেটা শোনা যায়, তিনি নাকি অমিত শাহর কাছেও সুকান্তর ব্যাপারে নালিশ করেছিলেন এবং সেটা সুকান্তের কানে পৌঁছেছে। তারপরে যে বিভাজনটা আরো প্রকট হয়েছে, কারণ এই ঘটনার পরে অনেক রাজ্য নেতাই হচ্ছে শুভেন্দুকে খুব একটা এখন আর পছন্দ করছেন না। যদিও কেন্দ্রীয় নেতৃত্ব শোনা যাচ্ছে যে এখন আর আগে যেটা তিনি কথায় কথায় অমিত শাহ দেখাতেন, সেটা আর এখন দেখাচ্ছেন না, কারণ অমিত শাহর কানেও শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ গিয়েছে। কারণ এর আগেই হচ্ছে সুনীল বানসালের কাছে নেতারা অভিযোগ করেছিলেন যে শুভেন্দু অধিকারী নিজের মতো করে চলে, নিজের মতো করে কর্মসূচি নেন, দলের নেতারা কেউ তাই জানতে পারেন না। এবং দলের যে পার্টি সেন্টারে যে খবরটা দেন সব নেতারা, তিনি কার কবে কোথায় কর্মসূচি সেগুলো তিনি জানান না, যার ফলে মিডিয়া সেল থেকে যে নেতাদের যে গতিবিধি বা কি কর্মসূচি সেটা রেগুলার জানানো হয়, আর তারা তা জানতে পারেন না। পরবর্তীকালে মিডিয়া থেকে দেখেন যে শুভেন্দু অধিকারী অমুক জায়গায় গিয়ে অমুক কথা বলেছেন। তো এটাতে সবাই একটুখানি মানে একটা শুভেন্দু ছাড়া বাকি সকলেই ক্ষুব্ধ। তারা মনে করছেন যে শুভেন্দু অধিকারী নিজের মতো চলেন, তিনি হচ্ছে রাজ্য বিজেপিতে একটা কেন্দ্রশাসিত অঞ্চলের মতো, তিনি কাউকে পাত্তা দেন না, নিজের মতো কর্মসূচি নিচ্ছেন, দলকে সবকিছু জানাচ্ছেন না, অনেক রাজনৈতিক কর্মসূচিও নিয়ে নিচ্ছেন। এইসব অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে করা হয়েছিল কেন্দ্রীয় বোর্ড পর্যবেক্ষকরা, যেগুলো পর্যবেক্ষক আবার সেগুলো অমিত শাহর কানে তুলে দিয়েছেন। তো এরকম একটা অবস্থাতে ক্রমশ যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে দলে ক্রমশ হচ্ছে তিনি কোণঠাসা হচ্ছেন। এবং এখন শুভেন্দু অধিকারী বলতে পারে যে আমি তো আমার মতো কাজ করে যাচ্ছি, আমি চষে বেড়াই, সারা রাজ্য চষে বেড়াই, সেটা সুকান্ত মজুমদার বলেছেন। কিন্তু বিজেপি রেজিমেন্টেড পার্টি, বিজেপি মনে করে যে একজন বিরোধী দলের নেতা তিনি তো অবশ্যই হচ্ছে পার্টির নেতা, এবং কোনো বৈঠকে যোগ দিতে তাকে কোনো আমন্ত্রণ জানানোর দরকার পড়ে না। রাজ্য সভাপতি এবং বিরোধী দলের নেতা, তিনি সবসময় যে কোনো বৈঠকে তিনি আসতে পারেন। তা সত্ত্বেও তিনি এগুলো করেন, অন্যদের খুব একটা পাত্তা দেন না। তো এইটা করতে করতে এরকম একটা জায়গায় পৌঁছেছে। এবার যেটা হয়েছে, ইদানিং যেটা শুরু হয়েছে বিজেপি নেতাদের অনেকেরই মনে, যে আসলে শুভেন্দু অধিকারী এসে দলের কি কোনো লাভ হয়েছে, এই এখন অঙ্ক কষা শুরু হয়েছে। এবং তার পাশাপাশি এরও অনেকে বলা শুরু করেছে যে ও থেকে তো আমাদের কিছু দিতে পারলো না, এখন দল ছেড়ে বেরিয়ে গেলে আমরা বাঁচি, এরকম একটা মনোভাবও তাদের মধ্যে তৈরি হয়েছে। কারণ শুভেন্দু অধিকারী 2020 সালে জয়েন করলেন, 21 সালে বিধানসভা নির্বাচন, তখন যদিও দিলীপ ঘোষ সভাপতি ছিলেন, বিধানসভায় দল আশানুরূপ ফল করতে পারলো না, ক্ষমতায় তো আসতে পারলো না, 77ই আটকে গেল, 77 জন বিধায়ক জিতেছিলেন। তো এরপরে আরো যে ভোটগুলো এসছে, কোনো ভোটেই শুভেন্দু লম্বা চওড়া বক্তৃতা অনেক করেছেন, বুকনি মেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন আক্রমণ করেছেন, কিন্তু ভোটের বাক্সে তার কোনো প্রতিফলন হয়নি। সেটা পঞ্চায়েত নির্বাচনই হোক, পুরসভার নির্বাচনই হোক, এবং যে বিধানসভা যে উপনির্বাচনগুলো হয়েছিল সেখানেও হয়েছে, অনেক জেতা আসন বিধানসভায় সেগুলো হেরে গিয়েছে উপনির্বাচনে। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে 2024 সালের লোকসভা ভোটের সময় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর উপর অনেকটা ভরসা করেছিলেন, কারণ ক্যান্ডিডেট লিস্ট তৈরি থেকে শুরু করে সমস্ত কিছুকেই তার মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছিল। এবং অনেকেই বলেছেন যে 42 জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল, তার মধ্যে একটা বিরাট অংশের নাম শুভেন্দুর সুপারিশ ছিল, এবং দলের কেন্দ্রীয় নেতারা সেটা মেনে নিয়েছিলেন, সেই মতোই প্রার্থী হয়েছিল। শুভেন্দু প্রচারও করেছিলেন এবং নির্বাচনী স্ট্র্যাটেজিও করেছিলেন। কিন্তু কার্যত আসন কমে গেল, 6টা আসন কমে গেল, সেটা শুভেন্দুর পক্ষে অনেকটাই তার ক্যারিয়ারের পক্ষে ক্ষতিকারক হয়ে গেল। কারণ সবাই বলাবলি শুরু করলো যে 20 সালে ডিসেম্বর মাসে জয়েন করার পরে কোনো ভালো কিছু শুভেন্দু অধিকারী আসার পরে বিজেপির ভালো কিছু হয়নি ফলাফলের দিক থেকে, নির্বাচনী ফলাফলের দিক থেকে। তো এখানে প্রশ্ন যে এটা থেকে আলটিমেটলি লাভ কি? কারণ হচ্ছে তিনি নিজের বাজার তৈরি করছেন, সারাদিন টিভিতে তাকে দেখা যাচ্ছে, কারণ তার মিডিয়া ম্যানেজমেন্ট ভালো, কিন্তু দলের আলটিমেটলি লাভটা কি হচ্ছে? এইরকম প্রশ্ন বা এরকম
এখন খতিয়ান তুলছেন দলের নেতারা, তার মধ্যে শুরু হয়েছে। এবং সর্বোপরি যেটা দেখা গেল যে লাস্ট যে নভেম্বর মাসে এবং যেটা লোকসভা ভোটে হয়েছিল, এটা বিজেপি নেতারা অনেকেই আশা করেছিলেন ভালো ফল হবে। শুভেন্দু অনেক বড় বড় কথা বলেছিলেন, তৃণমূলের থেকে বেশি আসন বিজেপি জিতবে। কারণ এই 2024-এর লোকসভা ভোট যে তৃণমূল ফেস করেছে শাসক দল এত খারাপ অবস্থাতে, ক্ষমতায় আসার পর এত খারাপ অবস্থাতে তারা পড়েনি। কারণ 2022 সালের জুলাই মাস থেকে শিক্ষা দুর্নীতি, তারপরে রেশন দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি, পুরসভা নিয়োগ দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি নিয়ে সিবিআই, ইডি অনেক নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করেছে এবং শাসক দল খুব চাপের মধ্যে থেকেই এই নির্বাচনটা ফেস করেছিল। কিন্তু শুভেন্দু অনেক কিছু বলেছিলেন, সিবিআই ইডি তদন্ত, মুক্তমুখ নিয়ে নির্বাচনের সময় বলেছিলেন, তৃণমূলের দুর্নীতি নিয়ে। কিন্তু কার্যত দেখা গেল ফলই শেষ কথা বলে লোকসভা ভোট, সেখানে বিজেপির আসন কমে গেল। তো অনেকে বলছেন যে শুভেন্দু যাদু আর এখন কাজ করে না বা করছে না, তিনি তৃণমূলে থাকতে অনেক শক্তিশালী। মমতা ব্যানার্জি ছাতার তলায়, শুভেন্দু অধিকারী খুব ভালো সংগঠক, খুব ভালো নেতা। কিন্তু বিজেপিতে এসে তিনি আলাদা করে বিজেপির কে আলাদা করে ভালো ফল করে দেওয়ার মতো তার সেই ক্যারিশমা বা সেই ক্যালিবার তার নেই, এরকম একটা প্রশ্ন দেখা দিয়েছে। এবং সম্প্রতি তার জেলাতেও যে নির্বাচন হয়েছে, ছোট ছোট নির্বাচন আমি বলছি, যেগুলো কাতির সমবায় ব্যাংকের নির্বাচন, তমলুকের সমবায় ব্যাংকের নির্বাচন, সেখানেও বিজেপি গোহারা হেরেছে। এটাতেও শুভেন্দু পক্ষে কি বলে বিরুদ্ধে গেছে দলের নেতারা, যে নিজের জেলাতে এরকম সমবায়গুলো পর্যন্ত হেরেছে তৃণমূলের কাছে। যদিও শুভেন্দু সাফাই দিয়েছিলেন যে বিজেপি দলীয়ভাবে লড়েনি, তৃণমূল বিরোধী প্রার্থীদের সমর্থন করেছে, কিন্তু মানুষ সেটা বোঝে ভালো। তো এরকম হওয়ার পরে এখন অনেকেই দলের লোক বলা বলি করছে আসলে তিনি যে পূর্ব মেদিনীপুরের নেতা সেটাই এস্টাবলিশড হচ্ছে ক্রমশ, যেটা আগেও ছিলেন তিনি তৃণমূলে থাকতে। বিজেপিতে আসার পরও তিনি পূর্ব মেদিনীপুরের নেতাই পর্যবেসিত হয়েছেন। এবং দলের কেন্দ্রীয় নেতারা যতই তাকে প্রজেক্ট করুক, আলটিমেটলি সে একটা জেলার নেতা। তো একে দিয়ে ক্ষমতা দখল কতটা সম্ভব সেই নিয়ে তারা প্রশ্ন করছে। এবং অনেকেই মনে করছেন যে শুভেন্দু অধিকারী যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করুক, তাতে ভোট বাক্সে তাদের কিছু লাভ হবে না, কারণ মানুষ শুভেন্দুর কথাতে হয়তো বিশ্বাস করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত আক্রমণ করছে সেটা হয়তো বুমেরাং হচ্ছে, বিজেপির পক্ষে ক্ষতি হচ্ছে। তাই এখন অনেকেরই মনোভাব যে গেলে বাঁচি, এরকম একটা মনোভাব শুরু হয়েছে। আমি জানি না, ভবিষ্যৎ এখনো 13-14 মাস নির্বাচনের বাকি, কে কোন দিকে কোথায় যাবে, কি করবে। কারণ রাজনীতি বড় বিচিত্র জায়গা, বাংলার রাজনীতি বহু দলবদল আমরা দেখেছি, কোথায় কি হবে জানি না। এগুলোর জন্য আমাদের তো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। দেখা যাক এখন বিজেপিতে এইরকম একটা অবস্থা শুভেন্দু ঘুরে দাঁড়াতে পারি কিনা, পার্টির নেতাদের সঙ্গে তার আবার সখ্যতা হয় কিনা, সেগুলো ভবিষ্যতই বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।